আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে কেউ অতি দরিদ্র থাকবে না, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ। এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল, হৃদযন্ত্রে বসানো হচ্ছে পেসমেকার। ছাগলকান্দে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি। দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির। নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। সুনামগঞ্জে হাওরবাসীর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও বৃদ্ধরা। এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার উজ্জামান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার অনেক নেতা হারিয়ে গেছে। এ সময় সংগঠনকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলীয় প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সঠিক পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন, কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতার বিবরণ। জানান, প্রকৃতভাবে দিন বদল করতে পেরেছে তার দল। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন, আকাশে মিটিমিটি তারা জ্বলে। তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। ৭৫-এর 15 আগস্টের পর বারবার অস্ত্র আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন সরকার প্রধান। এ সময় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জোর দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, হ্যাঁ, মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক পর্ব। গান ও নাচের মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭৫ বছরের নানা ইতিহাস। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ৭৫ বছরে আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব দাবির বিষয়ে আপোষহীন ছিল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে তা অর্জনে সামনে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি পালন উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। স্বাধিকার আদায়ের স্বপ্ন সারথি, মুক্তি সংগ্রামের ধারক ও বাহক বাঙালি জাতির প্রায় সব অর্জনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে রাজনৈতিক দল, নাম তার আওয়ামী লীগ। অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, সামাজিক সংগঠন ও মুক্তিযুদ্ধের পক্ষের নানান রাজনৈতিক দলের নেতারা। বঙ্গবন্ধুর সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, শেখ হাসিনার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। সামনের দিনে বিশেষ করে গরিব দুঃখী জনগণের যে কোনো ধরনের অধিকার এবং তাদের জীবন নির্বাহে যাতে সহজতর হয় তার জন্য আওয়ামী লীগ সংগ্রাম করেছে। আগামী দিনে এই ঐতিহ্য তারা ধরে রাখবে, এটি আমরা প্রত্যাশা করছি। নানা চড়াই উতরাই পেরিয়ে ৭৫ বছর পার করা দলটির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ বলে জানান নেতারা। এখানে উন্নয়নের পথে বৈষম্যবিহীনভাবে সমতাভিত্তিক সমাজ। চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতাকে মোকাবেলা করে একটি আধুনিক মানবিক সমাজের মূল্যবোধ গড়বার চ্যালেঞ্জ। আশা করি তার সাফল্যের উপরে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা সাহসের সঙ্গে মোকাবেলা করবে আওয়ামী লীগ। ইতিহাসে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে উপমহাদেশের প্রাচীনতম দলে পরিণত হওয়া আওয়ামী লীগকে দেশের দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দল হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানান নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জঙ্গিবাদ আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা মাহতাবাদী করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে উপহারের ফল ও মিষ্টি পৌঁছে দেন প্রোটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু ও সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সহ যে কোনো উৎসব ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধারা। একই সাথে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে তিস্তা সহ প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফর পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, তিস্তা প্রকল্প নিয়ে পর্যালোচনায় দিল্লির একটি কারিগরি দল শিগগিরই ঢাকায় আসবে। এই সফরে ইতিবাচক ফলাফল বাংলাদেশ পাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়াও ভারত সফরে ভিসা জটিলতা কাটালে ই ভিসা চালু করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা বঞ্চিত করে হত্যা করতে চায়। এদিকে হৃদরোগে আক্রান্ত বেগম জিয়ার শরীরের পেসমেকার বসানো কাজ শুরু করেছেন চিকিৎসকরা। রিপোর্ট মইনুল আহসানের। শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে মহাসচিব মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে, শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। প্রশাসন আর ক্ষমতাসীন দল দুর্নীতিবাজদের রক্ষা করতে একজোট হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে। কর্মসূচি থেকে অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সমালোচিত এই কর্মকর্তার অবৈধ সম্পদ উপার্জনের বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় দফা সময় নিয়েও জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আসেনি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ফলে এ নিয়ে আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। যদি তিনি উপস্থিত না হন, অনুসন্ধানকারী টিম আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন, উপপরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে যাওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ডুবে যাওয়া সড়ক ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা নদীর সিলেট ও সুনামগঞ্জ পয়েন্ট এবং কুশিয়ারা
নদীর শেওলা পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে গেছে। 2 নদীর অন্যান্য পয়েন্টে পানি বিপদসীমার উপরে থাকলেও গত 2 দিন ধরে কোথাও বৃষ্টি না হওয়ায় কমছে নদ নদী ও হাওরের পানি। সুনামগঞ্জে বন্যা হাজারো মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে। পানি নামতে শুরু করলেও এখনো 5 উপজেলার হাওরবাসী পানিবন্দী। জীবনযুদ্ধে টিকে থাকায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুনামগঞ্জ থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। বন্যার পানিতে এখনো জেলার হাওরগুলো টুইটুম্বর। উজানের পানিতে ভেসে গেছে ধান, চাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র। সদরের ইসলামপুর, গোয়ারছড়া, মৌকলা, আবদুল্লাপুর, ইছাগড়ি গ্রাম এখনো পানির মধ্যে। আগে তো বন্যা হয়েছিল না, কারণটা কি? মিটামন যে রাস্তা করেছে, উষা রাস্তা করেছে, রাস্তার কারণে পানি নিঃশাসন করতে পারে না। ধান ফান যা আছেন সবকিছু বাসায় আনিছে গা, ওনারা সামনে কেমনে চলাফেরা করে। বাড়ির থেকে আমরা নৌকাতে পানি নিতেছি, আমরা অনেক একটা সমস্যার মাঝে পড়ছি ভাই। পানি নামতে শুরু করায় অন্যের বাড়িতে কিংবা আশ্রয় কেন্দ্রে 1 সপ্তাহ থেকে বাড়িতে ফিরছেন কেউ কেউ। কোনো ঘর ভেঙে পড়েছে, অনেক ঘর পর। শিশু কিশোরদের নিয়ে এসব ঘরেই ঝুঁকি নিয়ে থাকছেন বিপন্ন পরিবারগুলো। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জায়গা আছে, নাই মানছি ঘুরে থাকি। 22 সালে সমস্ত ভিডিও করে নিয়েছিল, ঘর বাড়ি ভেঙে গেছিল, কিন্তু আমরা সাহায্য পাই নাই। এই বন্যার সময় আইডেন্টি কার্ড নিছে, নাম নিছে, ফটো তুলে নিছে, কিন্তু কিছু দিছে না। বন্যার বারবার আঘাতে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের তালিকা করে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সুনামগঞ্জে সংগ্রামী মানুষ গেল কয়েক বছর ধরেই বন্যার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। তাদের পানির মধ্যে থাকতে হচ্ছে কয়েক মাস। বৈশাখে ঘরে তোলা ধান অনেকের ভেসে গেছে। সারা বছর তারা কি খাবেন, কি করবেন জানেন না অনেকেই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ সেনাবাহিনীর গুরুদায়িত্ব পাওয়ার মুহূর্ত এটি। বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা সেনানিবাসে মতবিনিময় করেন সাংবাদিকদের সাথে। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়। এর আগে শিখাউনির বাণে মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী জেনারেল শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে সদ্য বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর রীতি মেনে বিদায় নেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। র্যাব সদর দপ্তরে মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় স্মার্ট র্যাব বাহিনী তৈরিতে তিনি কাজ করবেন। মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে বাহিনীর সদস্যদের কাজ করার তাগিদ দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মনোভাব প্রকাশ করে র্যাব মহাপরিচালক বলেন, অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী কিশোর গ্যাংয়ের গডফাদারদের খুঁজে আইনের আওতায় আনার কথা জানান র্যাব মহাপরিচালক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। র্যাব ফোর্সেসের কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায় সেজন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি আনার হত্যা মামলায় আটক গ্যাস বাবুকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে
দেশে ফিরিয়ে আনতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি ইন্টারপোলের সঙ্গেও আলোচনা চলছে। এমপি আনারের মেয়ে ডরিন শারীরিকভাবে অসুস্থ উল্লেখ করে হারুনুর রশিদ জানান, তিনি সুস্থ হলেই ডিএনএ পরীক্ষার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। এবার সরকারি উদ্যোগে মালদ্বীপে 14 জন ডাক্তার পাঠাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বরিশাল। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সেমিনারে 14 জন বিশেষজ্ঞ ডাক্তারদের ভিসা হস্তান্তর করেন বরিশালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনবল পাঠানোই বরিশালের মূল লক্ষ্য। ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরও ডাক্তারদের সর্বোচ্চ বেতন সহ পাঠানো হবে বলেও জানান তিনি। সোমবার সকালে এই 14 জন ডাক্তার মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুতের বিল বাড়ছে বলে অভিযোগ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি। বিদ্যুৎ জ্বালানি খাতে জবাবদিহি না থাকায় লুটপাট চরমে উঠেছে, আর তা আড়াল করতে উৎপাদন ব্যয় না কমিয়ে জনগণের ঘাড়ে দামের বোঝা চাপাচ্ছে সরকার। ভর্তুকি কমানোর নামে বিদ্যুৎ বিল বাড়ানোর সরকারি সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে সিপিটি। রাজধানীর মহাখালীতে বাজেট আলোচনায় বিশ্লেষকরা এই দাবি করেন। এবারে জানিয়ে দিব টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে অ্যান্টিগা ছেড়ে সেন্ট ভিনসেন্ট গেল বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য প্রথম 2 ম্যাচ অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে যাওয়ায় এর আগেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। গ্রুপের আরেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। নিজেদের শেষ ম্যাচে শান্ত সাকিবরা যদি আফগানদের হারাতে পারেন আর অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায়, তবে টাইগাররাও বিশ্বকাপে টিকিট পেতে পারে। তার জন্য অবশ্য বহু যদি কিন্তু এর উত্তর মেলাতে হবে বাংলাদেশকে। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে খেলাটি। এবারে পার্টেক্স খেলার খবর। চীনকে 4-2 গোলে পরাজিত করে সিঙ্গাপুরের জুনিয়র AHF হকি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ পুরুষ হকি দল। বাংলাদেশ দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ হোসেন। খেলার প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দল। দ্বিতীয় কোয়ার্টারে মোহাম্মদ হোসেন 2 গোল এবং আমিরুল ইসলাম 1 গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন। তবে খেলার তৃতীয় কোয়ার্টারে 2 গোল করে ব্যবধান 3-2-এ নামিয়ে আনে চীন। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন মোহাম্মদ জয়। এদিকে জুনিয়র নারী হকি প্রতিযোগিতায় স্বাগতিক সিঙ্গাপুরকে 7-1 গোলে হারিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ নারী দল। সাইফ পাওয়ারটেক 48তম জাতীয় দাবা প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জয় পেয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার রেজা নির্মনন। এনএসসির দাবা ফেডারেশনে আয়োজিত এই প্রতিযোগিতায় নিয়াজ মোর্শেদ হারান বিক্রম রায় অমিতকে, রাজীব পরাজিত করেন দেবরাজ চ্যাটার্জিকে, আর মনন হারান আবু সুফিয়ান শাকিলকে। অন্য ম্যাচগুলো ড্র হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে কেউ অতি দরিদ্র থাকবে না, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ। এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। হৃদযন্ত্রে বসানো হচ্ছে পেসমেকার। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির।
নদ নদীর পানি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। সুনামগঞ্জে হাওরবাসীর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু কিশোর ও বৃদ্ধরা। এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।